সুপ্রিয় ছাত্রছাত্রী, পাংশা সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো এবং নিজ নিজ বাসায় থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আজকে আমি অনার্স চতুর্থ বর্ষের সমুদ্র বিজ্ঞান কোর্সটি আলোচনা করব। আর এই কোর্সটির কোর্স কোড হলো 2,43,203। আজকে যে বিষয়টি আমি আলোচনা করব সেটি হচ্ছে সমুদ্রের তলদেশের ভূমিরূপ। তো চলো আমরা আলোচনা শুরু করি। সমুদ্রের তলদেশ অর্থাৎ সমুদ্রের তলদেশের যে ভূমিরূপ, এটি আলোচনা করার পূর্বে আমাদের উপকূল এবং উপকূল রেখা সম্পর্কে একটু আলোচনা করা প্রয়োজন, কারণ তাহলে বুঝতে সুবিধা হবে। উপকূল কাকে বলে বা কোস্টাল এরিয়া বলতে আমরা কি বুঝি? তো সহজভাবে বললে এভাবে বলা যায়, সমুদ্রের নিকটবর্তী যে অঞ্চল সরাসরি সামুদ্রিক বিভিন্ন প্রপঞ্চ দ্বারা প্রভাবিত হয়, সেই অঞ্চলই হচ্ছে উপকূলীয় অঞ্চল। আর স্থলভাগের শেষ এবং সমুদ্রের শুরু যে রেখা কল্পনা করা হয় সেটাই হচ্ছে উপকূল রেখা। এখন এখানে একটি কথা বলা হয়েছে যে সামুদ্রিক প্রপঞ্চ দ্বারা সমুদ্রের নিকটবর্তী যে অঞ্চল প্রভাবিত হয়। এখন সামুদ্রিক প্রপঞ্চ অর্থাৎ ওশনিক ফিনোমেনাটা কি? সেটা হচ্ছে জোয়ার ভাটা, তরঙ্গ, সমুদ্র স্রোত, সাইক্লোন, এসব বিষয়গুলো। অর্থাৎ সামুদ্রিক প্রপঞ্চ হচ্ছে সমুদ্রের যে ঘটনাগুলো ঘটে, যেগুলো মানুষ তার পঞ্চ ইন্দ্র দ্বারা উপলব্ধি করতে পারে, অনুধাবন করতে পারে, সেই ঘটনা, সেই কার্যক্রম, সমুদ্রের সেই বিষয়গুলো হচ্ছে সামুদ্রিক প্রপঞ্চ। তাহলে আমরা বুঝতে পারছি যে উপকূল এলাকা বলতে কি বোঝায়। অর্থাৎ আমরা যদি আরেকটু বলি যে আমাদের উপকূলে যে জেলাগুলো আছে, যেমন বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, যে জেলাগুলো আছে, এই জেলাগুলো কিন্তু সামুদ্রিক যে প্রপঞ্চ অর্থাৎ সামুদ্রিক জোয়ার ভাটা, স্রোত, তরঙ্গ প্রভৃতি যে বিষয়গুলো আছে, লবণাক্ততা, এই বিষয়গুলো সরাসরি প্রভাব বিস্তার করে বা প্রভাবিত হয়। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ফরিদপুর, রাজবাড়ী, এসব কুষ্টিয়া, এগুলো কিন্তু উপকূলীয় জেলা না বা উপকূলীয় এলাকা না, কারণ সরাসরি এই জেলাগুলো সামুদ্রিক যে প্রপঞ্চ আছে সেটা দ্বারা প্রভাবিত হয় না। তো আশা করি উপকূল এবং উপকূল রেখা বলতে আমরা কি বুঝি সেটা আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা আসি যে সমুদ্রের তলদেশের ভূমিরূপ বিষয়টা আলোচনা করি। উপকূল এলাকা কিন্তু সমুদ্রের তলদেশের অংশ নয়, কিন্তু উপকূল রেখা, উপকূলীয় অঞ্চল অতিক্রম করেই কিন্তু আমাদেরকে সমুদ্রে যেতে হয়। সেই কারণে এই বিষয়টি আমি আলোচনা করেছি। এখন সমুদ্রের তলদেশের ভূমিরূপ কেমন, তার চেহারাটা কেমন, বাস্তবে এটা কিন্তু আমরা দেখতে পাই না, কারণ পানির নিচে থাকার কারণে আমরা দেখতে পাই না। কিন্তু সমুদ্র বিজ্ঞানীরা আধুনিক প্রযুক্তি ডিভাইস ব্যবহার করে, যেমন বলা যায় যে ইকো সাউন্ডিং বা সোনার সিস্টেম যেটা আছে, এটা আধুনিক যে প্রযুক্তি সেটা ব্যবহার করছে। বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে বিভিন্নভাবে কিন্তু সমুদ্র বিজ্ঞানীরা সমুদ্র অনুসন্ধান করে, অভিযান পরিচালনা করে, গবেষণার মাধ্যমে সমুদ্রের তলদেশের ভূমিরূপ এর বৈশিষ্ট্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছেন এবং সমুদ্রের তলদেশের মানচিত্র প্রকাশ করেছেন। তো যাই হোক, সমুদ্র বিজ্ঞানীরা সমুদ্রের তলদেশে যে ভূমিরূপ উদ্ঘাটন করতে পেরেছেন বিশ্ব সমুদ্রে, সেই ভূমিরূপকে মূলত প্রধানত 4টি প্রধান অংশে বিভাজন করা হয়েছে। 1 হচ্ছে মহীসোপান, 2 হচ্ছে মহীঢাল, 3 হচ্ছে মহীউত্থান, 4 হচ্ছে
সমুদ্র তলস্থ ভূমিরূপ সমূহ। এছাড়াও আরো যে অবধান কিছু ভূমিরূপ রয়েছে সমুদ্রের তলদেশে, সেগুলো হচ্ছে শৈলশিরা, ঢিবি, সামুদ্রিক পাহাড়, গ্যাওট, সামুদ্রিক খাত বা খাত, তারপরে গভীর গিরিখাত, ভগ্ন এলাকা, তারপরে বৃত্তাকার প্রবাল প্রাচীর, তারপরে প্রবাল প্রাচীর, নিমজ্জিত আগ্নেয়গিরি, সি স্ক্রাপ, তারপরে আইল্যান্ড আর্কস এবং স্লিপস। এই ভূমিরূপগুলো সমুদ্রের তলদেশে দেখা যায়। যাই হোক, তাহলে আমরা এখন সমুদ্রের তলদেশের প্রধান বা প্রথম যে ভূমিরূপ যেটা পরিলক্ষিত সেটা হচ্ছে মহীসোপান। এখন মহীসোপান বলতে কি বুঝি আমরা? মহীসোপান হচ্ছে শব্দটি মহাদেশ থেকে শব্দ থেকে সৃষ্টি হয়েছে। মহীসোপান অর্থাৎ মহাদেশের যে অংশ সমুদ্রের পানিতে ডুবে আছে এবং ঢাল হিসেবে ডুবে আছে, সেটাই হচ্ছে মহীসোপান। অর্থাৎ উপকূল রেখা হতে উন্মুক্ত সমুদ্রের দিকে মৃদু ঢাল বিশিষ্ট সামুদ্রিক অঞ্চলকে মহীসোপান বলা হয়। মহীসোপান মূলত মহাদেশেরই ডুবন্ত অংশ। এই মহীসোপানের গড় গভীরতা 150 থেকে 200 মিটার হয়ে থাকে এবং ঢালের মাত্রা হয় 1 ডিগ্রির কম। বিশ্ব সমুদ্রের মোট আয়তনের 7.5% হচ্ছে মহীসোপান এলাকা। আর এই মহীসোপানকে আবার দুটি অংশে ভাগ করা হয়, একটা হচ্ছে তটদেশীয় অঞ্চল আর একটা হচ্ছে ঝিনুক অঞ্চল। এখন তটদেশীয় অঞ্চল বলতে আমরা কি বুঝি? সমুদ্রের কোন অংশটি হচ্ছে তটদেশীয় অঞ্চল সেটা আমরা একটু আলোচনা করি। তটদেশীয় অঞ্চল হচ্ছে মহীসোপানের যে অংশে জোয়ারের সময় পানি উপরে উঠে আসে এবং ভাটার সময় নেমে যায়, অর্থাৎ জোয়ার ভাটার পানি সমুদ্রের যে অংশে ওঠানামা করে, উপকূলের কাছাকাছি যে অংশে ওঠানামা করে, সেটাই হচ্ছে তটদেশীয় অঞ্চল। এই তটদেশীয় অঞ্চল খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে অনেক সামুদ্রিক যে শ্যাওলা, শামুক এগুলো পাওয়া যায়। আচ্ছা, এরপরে হচ্ছে ঝিনুক অঞ্চল। ঝিনুক অঞ্চল বলতে আমরা কি বুঝি? খুবই সহজ, সেটা হচ্ছে তটদেশীয় অঞ্চলের পর থেকে মহীসোপানের শেষ প্রান্ত পর্যন্ত যে অঞ্চল, সেটাই হচ্ছে অর্থাৎ মহীসোপানের যে অঞ্চল সেটাই হচ্ছে ঝিনুক অঞ্চল। ঝিনুক অঞ্চলের সর্বোচ্চ গভীরতা 200 মিটারের বেশি হবে না। অর্থাৎ মহীসোপানের গভীরতা 150 থেকে 200 মিটার পর্যন্ত হয়। তো এই মহীসোপানের প্রথমে যে তটদেশীয় অঞ্চল বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটা হচ্ছে ঝিনুক অঞ্চল। আমরা জানি সূর্যের আলো কিন্তু সমুদ্রের পানিতে 200 মিটারের গভীরতার বেশি কিন্তু প্রবেশ করতে পারে না। সুতরাং জীবের বেঁচে থাকার জন্য, উদ্ভিদ জন্মানোর জন্য কিন্তু এই মহীসোপান রেখাটা, এই যে অর্থাৎ 200 মিটার পর্যন্ত গভীর, সমুদ্রপৃষ্ঠ থেকে 200 মিটার পর্যন্ত গভীর এই অঞ্চলটা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং বোঝাই যাচ্ছে, যেহেতু নামটা হচ্ছে ঝিনুক অঞ্চল, সুতরাং সামুদ্রিক মৎস্য, শামুক, ঝিনুক, সামুদ্রিক যে উদ্ভিদগুলো আছে এই ঝিনুক অঞ্চলে অত্যাধিক পরিমাণে জন্মায় বা এখানেই বিচরণ করে। তো এরপরে হচ্ছে মহীঢাল। মহীসোপানের পর হচ্ছে মহীঢাল। মহীসোপানের পর থেকে সমুদ্রের গভীর তলদেশ পর্যন্ত যে অঞ্চল সেটা হচ্ছে মহীঢাল। মহীঢালের ঢালের মাত্রা হচ্ছে 2 থেকে 5 ডিগ্রি, আর গড় ঢালের মাত্রা হচ্ছে 4 ডিগ্রি। মহীঢালের গভীরতা 200 মিটার থেকে প্রায় 3000 মিটার পর্যন্ত হয়ে থাকে।
তবে এ কথাটা মনে রাখতে হবে যে সব সমুদ্রের গভীরতা কিন্তু এক নয়। সুতরাং এটা মহীঢালের কোনো মহাসাগরে মহীঢালের পরিমাণ কম বেশি হতে পারে। বিশ্ব সমুদ্রের মোট আয়তনের 8.5% হচ্ছে মহীঢাল এলাকা। এরপর হচ্ছে মহী উত্থান। মহী উত্থান এটা হচ্ছে মহীঢালের শেষ প্রান্তে স্থলভাগ থেকে বিভিন্ন নদ নদী দ্বারা বাহিত যে পলি, বিপুল পরিমাণ পলি বা ক্ষয়িত পদার্থ সঞ্চিত হয়ে উঁচু মহীঢালেরই একটি অংশে উঁচু ভূমি সৃষ্টি করে, যেটা মহী উত্থান নামে পরিচিত সমুদ্র বিজ্ঞানীদের কাছে। এরপর হচ্ছে সমুদ্রের তলস্থ সমভূমি, অর্থাৎ সমুদ্রের তলদেশে মহীঢালের পরে গভীর সমুদ্রের তলদেশ যেখানে মোটামুটি ভাবে সমতল যে এলাকাটা রয়েছে সেটাই হচ্ছে গভীর সমুদ্রের সমভূমি বা সমুদ্র তলস্থ সমভূমি নামে পরিচিত। ভূপৃষ্ঠের প্রায় 50% এলাকা সমুদ্র তলস্থ সমভূমি অঞ্চলের অন্তর্গত। তো আবার এই বিষয়টি মনে রাখতে হবে যে গভীর সমুদ্রের যে তলদেশের সমভূমি, এই সমভূমি কিন্তু সব জায়গায় সমান না, একেবারে সমান এটা কিন্তু না, সেখানে কোথাও উঁচু নিচু মৃদু ঢালযুক্ত হবে। তবে মোটামুটি ভাবে যে সমতল যে এলাকাটা সমুদ্রের তলদেশে সেটা হচ্ছে গভীর সমুদ্রের সমভূমি নামে পরিচিত। আর এই এলাকায় এই অংশে সমুদ্রের এই অংশে সকল প্রকার পলি, নদ নদী বিভিন্ন ভাবে ক্ষয়িত পদার্থ কিন্তু এখানে সঞ্চিত হয়ে এর সমতল যে অবস্থা সেটাকে আরো বৃদ্ধি করে থাকে। যাই হোক, সমুদ্রের তলদেশের যে প্রধান যে চারটি ভূমিরূপ, মহীসোপান, মহীঢাল, মহী উত্থান এবং গভীর সমুদ্রের তলদেশের সমভূমি, এ বিষয়ে আমরা জানলাম। এরপরে আমরা আসি সমুদ্রের তলদেশের অপ্রধান যে ভূমিরূপ। প্রথমে আসছে শৈলশিরা। শৈলশিরা কি? সমুদ্রের তলদেশে স্থলভাগে যে পর্বতমালা রয়েছে, পর্বত শ্রেণী, এই পর্বত শ্রেণীর ন্যায় দৃশ্যমান যে উঁচু যে ভূভাগ রয়েছে সেটাই হচ্ছে শৈলশিরা নামে পরিচিত। অর্থাৎ স্থলভাগে যাকে আমরা পর্বত বলি, আর সমুদ্রের তলদেশে এরকম পর্বত সদৃশ্য ভূভাগ থাকলে ভূমি থাকলে সেটা হচ্ছে শৈলশিরা। সহজভাবে এটা বলা যায়। এই শৈলশিরার উচ্চতা প্রায় 2500 মিটার বা তারও বেশি হতে পারে। তবে শৈলশিরা কিন্তু এ কথাটা মনে রাখতে হবে, সমুদ্র পৃষ্ঠ অর্থাৎ সমুদ্রের সমতল যে অংশ বা সমুদ্রের সমতল যেটাকে আমরা বলি সি লেভেল, এই সি লেভেল ক্রস করে কিন্তু উপরে আসবে না, যখনই আসে তখন সেটা দ্বীপ হবে, অর্থাৎ ডুবন্ত অবস্থায় তাকে অবশ্যই থাকতে হবে। এখন আমরা এটা বলি, যেমন হচ্ছে আটলান্টিক মহাসাগরে পৃথিবীর সব থেকে বড় যে শৈলশিরা রয়েছে সেটা হচ্ছে মধ্য আটলান্টিক শৈলশিরা। এই মধ্য আটলান্টিক শৈলশিরার উত্তরাংশের নাম হচ্ছে ডলফিন এবং দক্ষিণাংশের নাম হচ্ছে চ্যালেঞ্জার শৈলশিরা, এটা আমরা অনেকেই জানি। আচ্ছা, এরপর হচ্ছে ঢিবি। ঢিবি হচ্ছে সমুদ্রের তলদেশে সমভূমি আছে সেখানে ছোট ছোট টিলা, এটা একেবারে সমুদ্রের তলস্থ যে সমভূমি রয়েছে সেখানে, এবং কম উচ্চতা বিশিষ্ট ছোট ছোট ঢিবি আমরা স্থলভাগে তো আমরা অনেকে ঢিবি দেখি বা বলে থাকি টিলা। ঠিক এরকমই টিলা সদৃশ্য যে ভূভাগ রয়েছে সমুদ্রের তলদেশে, গভীর সমুদ্রের তলদেশে সমভূমিতে, সেটা ঢিবি নামে পরিচিত। এরপরে একটা হচ্ছে সামুদ্রিক পাহাড়, সি মাউন্ট। সামুদ্রিক পাহাড় ঠিক স্থলভাগে যেটাকে আমরা পাহাড় বলি, সেই ধরনের পাহাড় সদৃশ্য যে ভূভাগ সমুদ্রের তলদেশে থাকবে সেটা সামুদ্রিক পাহাড় নামে পরিচিত। বিশ্ব সমুদ্রে অর্থাৎ যে 5টি
মহাসাগর রয়েছে, তাকে একত্রে নাম হচ্ছে বিশ্ব সমুদ্র। এই বিশ্ব সমুদ্রে প্রায় ৯,৯৫১টি সামুদ্রিক পাহাড় আবিষ্কৃত হয়েছে, যার মোট আয়তন ২৮.৮ মিলিয়ন বর্গ কিলোমিটার। এরপর হলো আরেকটি উল্লেখযোগ্য সামুদ্রিক যে ভূমিরূপ, তার নাম হচ্ছে গ্যাওট। একজন ভূতত্ত্ববিদ গ্যাওট এই ভূভাগ, এই সমুদ্রের তলদেশের এই ভূমিরূপ আবিষ্কার করেছেন, উদ্ধার করেছেন, জানতে পেরেছেন, এবং তার নাম অনুসারে এটার নাম হচ্ছে গ্যাওট। গ্যাওটটা ঠিক সামুদ্রিক পাহাড়, তবে পাহাড়ের যে টপ, যে চূড়া, সেটা অনেকটা সোচালো বা তীক্ষ্ণ থাকে, ঢালযুক্ত থাকে। আর গ্যাওট হচ্ছে তার টপটা হচ্ছে ফ্ল্যাট, অর্থাৎ সমতল, অর্থাৎ স্থলভাগে আমরা যাকে মালভূমি বলি, ঠিক মালভূমির ন্যায় ভূভাগ হচ্ছে সমুদ্রের তলদেশে যদি থাকে, সেটা হচ্ছে গ্যাওট নামে পরিচিত। অর্থাৎ স্থলভাগের মালভূমি আর সমুদ্রের তলদেশে যে গ্যাওট, একই দৃশ্য, একই রকম দেখতে ভূভাগ, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আর সাধারণত বিশ্ব সমুদ্রে এ যাবৎ কাল পর্যন্ত ২৮৩টি গ্যাওট আবিষ্কৃত হয়েছে, যার অধিকাংশই প্রশান্ত মহাসাগরে অবস্থিত। তবে উত্তর মহাসাগরে কোনো গ্যাওট এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি। এরপর আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি সমুদ্র তলদেশের ভূমিরূপ হচ্ছে সামুদ্রিক খাত, ইংরেজিতে বলে ট্রেন্স বা ডিপ। এখন এটা কি ধরনের, আমরা বুঝতেই পারছি নামটা শুনে যে সমুদ্রের তলদেশে যে সমভূমি রয়েছে, তার ভিতরে যদি সেখানে যদি কোনো গর্ত থাকে, খাত থাকে, সেটাই হচ্ছে সামুদ্রিক খাত নামে পরিচিত। পৃথিবীর সব থেকে গভীরতম স্থান হচ্ছে মেরিয়ানা খাত, যেটা প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এর গভীরতা প্রায় 11 কিলোমিটার। এছাড়া ভারত মহাসাগরে সুন্ডা খাত রয়েছে, আটলান্টিক মহাসাগরে রয়েছে হলো পুর্টোরিকো খাত, রোমান্স খাত, অনেক খাত রয়েছে। তো বিভিন্ন মহাসাগরে এ যাবৎ 57টি গভীর খাত আবিষ্কৃত হয়েছে, যার মধ্যে 32টি প্রশান্ত মহাসাগরে, 19টি হচ্ছে আটলান্টিক মহাসাগরে, এবং ভারত মহাসাগরে 6টি অবস্থিত। এরপরে হচ্ছে সমুদ্র গর্ভস্থ গিরিখাত। এই গিরিখাতটা কি? ঠিক স্থলভাগে যেমন আমরা গিরিখাত আছে, সরু নালা মতো, দুই পাশে উঁচু ভূভাগ, মাঝখানে সরু নালা, ট্রেনের মতো, এমন সাদৃশ্য যে ভূভাগ, মানে ভূমিরূপ রয়েছে সমুদ্রের তলদেশে, সেটা এই ভূগর্ভস্থ গিরিখাত নামে পরিচিত, যেমন সাবমেরিন ক্যানিয়ন। এটা কিরকম? এটা হচ্ছে সাধারণত মহীসোফান এবং মহীঢালে এখানে সাধারণত এই ভূমিরূপ দেখা যায়। সেটা হচ্ছে যে স্থলভাগ থেকে কোনো খরস্রোত, কোনো নদী যদি মহীসোফানে পতিত হয়, মহীসোফান থেকে মহীঢালে গিয়ে গভীর সমুদ্রে যায়, এবং এই খরস্রোত নদীর যে স্রোত থাকে, সেটার আঘাতে মহীসোফান এবং মহীঢালে ক্যানেল, মানে খালের মতো, নালার মতো যে ভূভাগ গঠন করে সৃষ্টি করে, সেটাই হচ্ছে কিন্তু ভূগর্ভস্থ গিরিখাত নামে পরিচিত। বিশ্ব সমুদ্রে প্রায় ৯,৪৭৭টি গিরিখাত রয়েছে, যা মহীসোফানের প্রায় 11% এলাকা বিরাজ করছে। এটা কিভাবে সৃষ্টি হয়? সাধারণত দুটি প্রক্রিয়ায় গিরিখাতের সৃষ্টি হতে পারে। একটা হচ্ছে ঘূর্ণায়ন স্রোতের ক্ষয়, আর একটা হচ্ছে মহীঢালের ভর বা ভূমির পতন। এই দুটি প্রক্রিয়ায় সাধারণত ভূগর্ভস্থ যে গিরিখাত, সেটা সৃষ্টি হয়। আর এটি সৃষ্টি হবে মূলত বড় বড় নদী সমুদ্রে যেখানে পতিত হয়েছে, সেখানেই এই গিরিখাতের সৃষ্টি হতে পারে। যেমন কঙ্গো নদীর মোহনায় এমন গিরিখাতের সৃষ্টি হয়েছে,
হার্চন নদীর মোহনায় এমন গিরিখাতের সৃষ্টি হয়েছে। এগুলো দেখতে অনেকটা ভি আকৃতির হয়ে থাকে। আচ্ছা, এরপরে আমরা আসি ভগ্ন এলাকা। ফ্র্যাকচার জোন সমুদ্রের তলদেশে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমি। এই ফ্র্যাকচার জোনটা কি? সমুদ্রের তলদেশে দীর্ঘ সংকীর্ণ ফাটল যা দুটি অঞ্চলকে পৃথক করেছে এমন যে ভূমিরূপ, সেটা ফ্র্যাকচার জোন নামে পরিচিত। এটা সাধারণত প্লেট টেকটনিক ঘটনার জন্য, প্রক্রিয়ার জন্য এটা সৃষ্টি হতে পারে, সৃষ্টি হয়ে থাকে। তো এমন ফ্র্যাকচার জোন আটলান্টিক মহাসাগর বেশি দেখা যায়, প্রশান্ত মহাসাগরও রয়েছে, যাকে আমরা ফ্র্যাকচার জোন নামে চিনি। অর্থাৎ উঁচু নিচু খাত, সিঁড়ির মতো। সমুদ্রের কোনো অঞ্চল একটু উঁচু হলো, কোথাও একটু নিচু হলো, উঁচু হলো, খাস কাটা। অর্থাৎ আমাদের ঘরের যেমন পাকা মানে বিল্ডিং এর যেমন সিঁড়ি থাকে, ঠিক এরকম এটা হচ্ছে ফ্র্যাকচার জোন। কোথাও বসে গেছে, কোথাও উঁচু হয়েছে, খাস খাস কাটা। এমন সদৃশ্য যে ভূভাগ সমুদ্রের তলে গ্রাস করছে, সেটা ফ্র্যাকচার জোন নামে পরিচিত। এরপর হচ্ছে বৃত্তাকার প্রবাল প্রাচীর। এটা প্রবাল প্রাচীর, একটি কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে এই ধরনের প্রবাল প্রাচীরের অগভীর অংশ, সমুদ্রের অগভীর অংশে এমন প্রাচীরের সৃষ্টি হয়েছে। তো সেই প্রাচীর যদি দেখতে প্রবাল দ্বারা, প্রবাল এবং জীবন্ত যে উদ্ভিদ প্রাণী সমুদ্রে আছে তার সংমিশ্রণে যে প্রাচীরের সৃষ্টি হয় সমুদ্রের তলদেশে অগভীর অংশে, বিশেষ করে ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে এমন যে ভূমিরূপ সৃষ্টি হয়, যেটা বৃত্তাকার প্রবাল প্রাচীর নামে পরিচিত। এরপর হচ্ছে প্রবাল প্রাচীর। প্রবাল প্রাচীর আর বৃত্তাকার প্রবাল প্রাচীর একই, তবে প্রবাল প্রাচীর গোলাকার হয় না, এটি লম্বা হয়। একই কথা, সেটা হচ্ছে যে প্রবাল প্রাচীর হচ্ছে সামুদ্রিক জীবন্ত বা মৃত জৈবিক যে উপাদানগুলো আছে তার দ্বারা সৃষ্টি হয়। জৈবিক প্রক্রিয়ার অংশ হলো হচ্ছে কোরাল, তারপরে চুনযুক্ত যে শ্যাওলা, চুনযুক্ত অনেক শ্যাওলা থাকে, এবং প্রবাল কীট বা কোরাল যাই বলে না কেন, সেগুলোর সংমিশ্রণে সমুদ্রের তলদেশে অগভীর অংশে, ক্রান্তীয় বা উপক্রান্তীয় অঞ্চলের যে অগভীর অংশে যে প্রাচীরের সৃষ্টি করে, সেটা প্রবাল প্রাচীর নামে পরিচিত। এটা এই অংশ সমুদ্রের যে খাদ্য শৃঙ্খল, সেটা বজায় রাখার জন্য, সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এই প্রবাল প্রাচীর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রবাল প্রাচীর সমুদ্রের সামুদ্রিক ঝড় তরঙ্গ এগুলো বাধা সৃষ্টি করে, এবং খাদ্য শৃঙ্খল টিকিয়ে রাখার জন্য, বজায় রাখার জন্য এই প্রবাল প্রাচীর অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রে পালন করে থাকে। এরপর হচ্ছে নিমজ্জিত আগ্নেয়গিরি। স্থলভাগেও আগ্নেয়গিরি আছে, সমুদ্রের তলদেশেও ভূভাগে কোথাও যদি ভূমিকম্পের ফলে ফেটে যায়, এবং সেখান থেকে যদি পৃথিবীর অভ্যন্তর থেকে যে গঠিত লাভা যদি বেরিয়ে আসে, ম্যাগমা আসে, তো সেটা হচ্ছে নিমজ্জিত আগ্নেয়গিরি নামে পরিচিত। এবং সেই লাভা সমুদ্রের তলদেশে আগ্নেয়গিরির মুখে সঞ্চিত হতে হতে একসময় সেখানে দ্বীপের সৃষ্টি করে থাকে। প্রথমে নিমজ্জিত থাকে, একসময় এইভাবে হতে হতে সেখানে অনেক দ্বীপের সৃষ্টি করে থাকে, যেমন প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরে এমন দ্বীপের সৃষ্টি হয়েছে। এরপর হচ্ছে সি স্ক্রাপ। সি স্ক্রাপ হচ্ছে খাড়া ঢাল বা দীর্ঘ খাড়া বাঁধ বা ফাটল, যা ক্ষয়ের কারণে সৃষ্টি হয়ে থাকে। অর্থাৎ
যদি কোনো খাড়া ঢাল বিশিষ্ট কোনো যদি কোনো ভূভাগ থাকে সমুদ্রের তলদেশে, সেটা বিভিন্ন ক্ষয় বা ফাটলের ফলে সৃষ্টি হয় এমন ভূমিরূপ যেটা, সেটা হচ্ছে সি স্কার্প নামে পরিচিত। অনেক সময় সমুদ্রের তলদেশে যে পাললিক শিলা আছে, সেই পাললিক শিলার স্তর গঠন সব জায়গায় এমন শক্ত হয় না, সেটা স্রোতের বা বিভিন্ন তরঙ্গের আঘাতে বা ক্ষয় হয়ে সেটা এরকম ধরনের খাস কাটা যে সি স্কার্প তৈরি করতে পারে বা তৈরি হয়ে সাধারণত থাকে। এরপর হচ্ছে দ্বীপমালা, দীর্ঘ লম্বা বাঁকা সামুদ্রিক দ্বীপমালা বা নিবিড় অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প প্রবণ এবং গৃহজনী প্রক্রিয়ায় চলমান এমন ভূমিরূপ রূপের কিন্তু সৃষ্টি করতে পারে। অর্থাৎ সমুদ্রের যে অংশে ঘন ঘন অগ্ন্যুৎপাত ঘটে এবং লম্বা লম্বা রেখাকৃতি যদি হয়, সেখানে যদি ফাটল হয়, রেখাকৃতি যদি ফাটলের সৃষ্টি হয় সমুদ্রের তলদেশে, সেখানে সেই রেখা বরাবর সেই ফাটলের যে রেখাকৃতি যে ফাটল, সেখান থেকে পৃথিবীর অভ্যন্তর থেকে গলিত লাভা উদ্গীরণ ঘটে সঞ্চিত হয়ে ছোট ছোট দ্বীপের সৃষ্টি করবে, যেটা একাধারে অনেকগুলো দ্বীপ থাকবে এক জায়গায়। এরকম কিন্তু যদি হয়, তাহলে সেটা হচ্ছে দ্বীপমালা বা আইল্যান্ড আর্টস নামে পরিচিত। তো মোটামুটি ভাবে আমরা সমুদ্রের যে তলদেশ, সমুদ্রের তলদেশের যে ভূমিরূপ, সেই আলোচনাটা আমরা শেষ করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এখন আমি কি ধরনের প্রশ্ন হতে পারে, প্রশ্নটা কি হতে পারে? প্রশ্ন হতে পারে যে সমুদ্রের তলদেশের ভূমিরূপ আলোচনা। আবার এমন প্রশ্ন হতে পারে যে সমুদ্রের তলদেশের প্রধান প্রধান ভূমিরূপের নাম লেখো এবং সেগুলো আলোচনা করো, চিত্র সহ আলোচনা করো বা বর্ণনা করো। এই ধরনের প্রশ্ন পড়তে পারে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার শুভকামনা করে আজকের অনলাইন ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।